ফ্রেশ কপি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে ঘোষণা ছাড়াই ক্লাসে আসলাম। পাবলিক গ্রুপের ক্লাস অনেকদিন হয় না, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলা দরকার। তাছাড়া হচ্ছে বইয়ের আপডেটটাও একটু দেওয়া দরকার, তো এই জন্য আজকে লাইভে চলে আসলাম। আমরা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছি তারা দেওয়া দরকার, তো এই জন্য আজকে লাইভে চলে আসলাম। আচ্ছা, আমরা যারা যুক্ত হচ্ছি সবাই একটু কমেন্ট করি, আমরা কে কোথা থেকে যুক্ত আছি। অবশ্যই লাইক দিব, কমেন্ট করব এবং পাশাপাশি আমরা শেয়ারও দিতে পারি ক্লাসগুলা। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী তৎপরতা, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে কোনো বিষয়ে লেখার জন্য, যদি আমরা প্রিলি বলি অথবা লিখিত বলি, যে কোনো চাকরি পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ এবং এটা সাম্প্রতিকও বটে। তো যেহেতু সাম্প্রতিকও বটে, সেহেতু আমরা এই আলোচনাগুলো করব যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে পৃথিবীতে কিভাবে হচ্ছে আপনার চীন বিরোধী তৎপরতাগুলো চালায় এবং তাদের বন্ধু আসলে কারা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে চীন বিরোধী তৎপরতা করে সেখানে তারা কাদের হেল্প পায়। ঠিক আছে, বিশেষ করে এশিয়া মহাদেশে কাদের হেল্প পায় বুঝতেই পারছেন। এগুলো আমাদের একটু আজকে আলোচনা করব। তো এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তার আগে আপনারা একটু অবশ্যই ক্লাসটি শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং হলো অবশ্যই আপনার লাইক দিবেন। ওকে, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা যুক্ত হচ্ছি সবাই একটু আবারও কমেন্ট করি, তাহলে আমাদের শেষের কবিতা বলছে ময়মনসিংহ থেকে। আচ্ছা, অসীম রানা রাজশাহী থেকে, অর্ণব বলছে ভাইয়া, আসিফা ফারজানা বলছে আজিমপুর ঢাকা থেকে। আচ্ছা, তারপরে প্রিন্স বলছে হচ্ছে সালাম দিয়েছেন। আচ্ছা, শান্তপাল বলছে হচ্ছে নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব। তার আগে আমরা আবার একটু কমেন্ট করি, আমরা যারা দেখতেছি এই মুহূর্তে। আর কয়েকজন যুক্ত হলেই আমরা শুরু করে দিব। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার বইটা পাইছেন, আমাদের লিখিত বইটা যে আপনারা এই মুহূর্তে আন্তর্জাতিক বিষয়াবলীর একেবারে আপডেট যে বইটা আছে, আপনার ম্যানুয়াল লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী, এটা সারা দেশে পাওয়া যাচ্ছে। আপনারা যারা বইটা কিনতে চান তারা অবশ্যই লাইব্রেরির নাম জানতে চাইলে কমেন্ট করতে পারেন, আমরা লাইব্রেরির নাম বলে দিব যে কোথায় পাওয়া যাচ্ছে। এটা 280 টাকার একটা বই। আচ্ছা, আমানুল্লাহ আমান বলছে বাগেরহাট থেকে, রাকিবুল ইসলাম রবিন বলছে গাজীপুর থেকে। আচ্ছা, আমাদের বইটা কোথায় পাওয়া যাবে সেটাও আমি বলে দিব। আর তার আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল নিয়ে অনেক কমেন্ট করতেছেন, বিশেষ করে বিগত কয়েকদিনে সবাইকে একই টাইমে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। তো বলে রাখি, বইটা এখন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল যারা নিতে যাচ্ছেন, নতুন আপডেট কপিটা আসবে। এটা আসবে হচ্ছে আপনার
আগামী মাসের প্রথম দিকে আশা রাখি, প্রথম বলতে প্রথম সপ্তাহের চেষ্টা করব, যদি লেটও হয়, বাট কোয়ালিটি কাজ ছাড়া হচ্ছে আমরা বাজারে ছাড়তেছি না। এটা এডিটিং চলতেছে, আমরা এডিটিং করে সাম্প্রতিকটা পূর্ণাঙ্গভাবে যুক্ত করে তারপরে আমরা আপনাদেরকে বাজারে ছাড়বো। আচ্ছা, রেদওয়ান তানিম বলছে বিয়ানীবাজার সিলেট থেকে, নওশিন শান্তা বলছে রংপুর থেকে, খলিলুর রহমান বলছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে, আমার নিজের জেলা এবং থানা। আচ্ছা, অনুপ্রিয়া সরকার গাইবান্ধা থেকে। ভাইয়া কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার নিয়মটা বললে ভালো হয়। আচ্ছা, নিয়মটা বলে দিব কিভাবে পড়তে হবে। আচ্ছা, আমরা মনে হয় অনেকে যুক্ত হয়ে গেছি, আমরা একটু শুরু করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী তৎপরতা, তবে তাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই শেষবারের মতো বলি, আপনারা সবাই একটু কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন, ঠিক আছে? অবশ্যই সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আমরা একটু শুরু করে দিতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী তৎপরতা। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে, অর্থাৎ কলোনিয়াল পৃথিবীর পরবর্তী যে পৃথিবী, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সবথেকে একটা উল্লেখযোগ্য নাম। বিশেষ করে আমরা যদি বলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ক্ষমতায় একটা গুরুত্বপূর্ণ ক্ষমতার বলয়ে চলে আসে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র কিন্তু আপনার এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে না, আজ থেকে প্রায় 150 বছর ধরে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি, ঠিক আছে? এটাও সব আমরা জানি। অর্থাৎ যদি বলি আমরা যে 19 শতকের লাস্টের দিকে, যেটা হচ্ছে 1890 বা 96, এই টাইপের সময়টা হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে টপকে, তখনকার পৃথিবীর বৃহত্তম উপনিবেশিক শক্তি ব্রিটেনকে টপকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিতে হচ্ছে আপনার 1 নম্বর অবস্থানটি হচ্ছে আপনার দখল করে নেয়। হ্যাঁ, এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও তখন পর্যন্ত সামরিক দিক থেকে খুবই ঘুমন্ত একটা দেশ ছিল, এর একটা কারণ আপনারা বুঝতে পারেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানগত বিষয়টি বেশ দেখার মতো। আমাদের মনে হয় বড় মানচিত্রটা হলে ভালো হতো। সাদি হাসান একটু হেল্প করো আমাকে, আপনাদের দেখাতে পারবো ওই পাশে। আচ্ছা, তো মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে এমন একটা কৌশলগত অবস্থানে আছে, আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একদিকে আটলান্টিক মহাসাগর আর একদিকে প্রশান্ত মহাসাগর, যেই কারণে পৃথিবীর যেসব জায়গাটা হচ্ছে আপনার শক্তি বিরাজ করে, শক্তিশালী দেশগুলো যেখানে, যদি আমরা বলি সেটা হচ্ছে ইউরোপে অথবা এশিয়ায়, এই দুইটা অঞ্চল হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার অনেক দূরে হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় পৃথিবীর একটা কৌশলগত দিক থেকে বেশ ভালো অবস্থানে থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় কোনো যুদ্ধে বড় কাউকে মোকাবেলা করতে হয় না। যদি আমি আপনাদেরকে এই মানচিত্রটা দেখাই, আপনারা, আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা কিন্তু আমরা এখনো আজকের বিষয় একটু পরে যাব, তার আগে আমরা একটু ভূমিকাটা আর কি জানি। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রটা কোথায়, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রটা হচ্ছে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই কালারেরটা, এটাকে কি কালার বলে, আমি না কালার চিনি না। হ্যাঁ, আচ্ছা, খয়েরি কালার নাকি এটাকে? আচ্ছা, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দেখেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র। যদি আমরা ম্যাপে দেখাই, তাহলে এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ড বা মেইন ভূখণ্ড। ওকে, আর একটু আছে এখানে আলাস্কা, ঠিক আছে, আর এই দিকে আছে হচ্ছে হাওয়াই। এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যদি আমরা দেখি যে পৃথিবীতে যে শক্তিশালী দেশগুলো আমরা কয়েক শতাব্দী ধরে দেখি, তার বেশিরভাগ হচ্ছে আপনার ইউরোপে আর বাকিটা হলো এশিয়ায়। যদি আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র কারা, তাহলে অবশ্যই এইদিকে ইউরেশিয়ান রাষ্ট্রগুলো, অর্থাৎ আমরা যদি বলি ইউরোপের রাশিয়া সহ ব্রিটেন, এইদিকে হচ্ছে পর্তুগাল, ফ্রান্স, হ্যাঁ, ইতালি, এদিকে হচ্ছে অটোম্যান সাম্রাজ্য, এগুলো হচ্ছে পৃথিবীর শক্তিশালী দেশগুলো যদি আমরা বলি গত প্রায় 500-700 বছর আগে থেকে, ঠিক আছে। আর এশিয়ার দেশগুলো যদি বলি, তাহলে বলতে হবে হচ্ছে আপনার জাপান। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান একটা পূর্বের শক্তিশালী রাষ্ট্র বা উপনিবেশিক রাষ্ট্র ছিল, সো জাপানও পৃথিবীতে শক্তিশালী। আচ্ছা, এছাড়া হচ্ছে যদি আমরা বলি বর্তমানে, এখন দেখেন এত কিছু ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় ভয় এখন চীনকে নিয়ে, বুঝতেই পারছেন। এই যে ম্যাপটা আপনাদের দেখালাম, এখানে রাশিয়া বাদে, এখানে শুধুমাত্র রাশিয়া বাদে বাকি প্রায় সবাই হচ্ছে আপনার মার্কিন মিত্র। সো মার্কিনদের এটা মোকাবেলা করার মতো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। মার্কিনদের বিরোধী একটা রাষ্ট্র ছিল জাপান। জাপানকে আপনার বিশ্বযুদ্ধে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা শিক্ষা দিয়ে জাপানকে বুঝাই দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কী জিনিস, এবং জাপানের যে ভবিষ্যৎ স্বপ্ন ছিল, হ্যাঁ, পৃথিবীর দখল করার যে একটা প্রয়াস ছিল, সেই প্রয়াসটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থামাই দিছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রকে এরপরে কিন্তু আপনার এদেরকে আর মোকাবেলা করার মতো কোনো কার্যক্রম তেমন একটা চোখে পড়ে নাই, ঠিক আছে। আরও একটা বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে যতগুলো বড় যুদ্ধ করছে,
সেই যুদ্ধগুলো কিন্তু সে তার ভূখণ্ড ছেড়ে যে অন্য কোথাও করতে হয়েছে। যদি আমরা দেখি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই দিকটা আক্রমণ করে, অর্থাৎ হচ্ছে আপনার অক্ষ শক্তিকে যখন আক্রমণ করে, তখন কিন্তু শুরু করছিল এই সাইডটা দিয়ে, যেটা হচ্ছে নরম্যান্ডি বলে। নরম্যান্ডি হচ্ছে আপনার আজকের ফ্রান্সে, ঠিক আছে। এই পাশ থেকে সে হচ্ছে এই আটলান্টিক সাগর দিয়ে, নরম্যান্ডি দিয়ে হচ্ছে আপনার ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশ করে এবং ফ্রান্সকে দখলমুক্ত করে, ঠিক আছে। সো মার্কিন যুক্তরাষ্ট্র অন্য স্থানে যে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু অন্য কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে যে যুদ্ধ করতে পারে নাই। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ভালো কৌশলগত অবস্থান। এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে ধরে রাখার জন্য পৃথিবীতে কত যে জোট পাল্টা জোট করছে সেটা সবাই আপনারা জানেন, ঠিক আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন নিজে কিন্তু আপনার উপনিবেশবাদ বিরোধী একটি রাষ্ট্র, সে হচ্ছে আপনার উপনিবেশবাদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু সত্য কথা হচ্ছে বর্তমান পৃথিবীতে উপনিবেশবাদ শব্দটা হয়তো বা কাগজে কলমে নেই, এটা আমরা সবাই জানি। কেননা জাতিসংঘের জন্মের পরে হচ্ছে আপনার পৃথিবীতে এই দখলের বেদখলের ব্যাপারটি হচ্ছে এক প্রকার বাদ হয়ে গেছে। এখন আর কেউ জোর করে একটা ভূখণ্ডকে দখল করে না। যদিও আমরা দেখছি যে ক্রিমিয়া কীভাবে দখল করলো রাশিয়া, অথবা সামনে দখল করতে যাচ্ছে, এটা হয়তো বা ভবিষ্যতে একটা উপনিবেশিক উদাহরণ হতে পারে। বাট তারপরে আমরা বলবো যে বর্তমান পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই উপনিবেশিক শক্তিগুলো হচ্ছে ওইভাবে করে আর তেমন তৎপরতা দেখায়নি। কিন্তু বর্তমান পৃথিবীতে এর থেকে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে বিস্তার ঘটাইছে। সেটা হচ্ছে আপনার, যাকে আধুনিক ভাষা আমরা বলি হচ্ছে আপনার নিও কলোনিয়ালিজম, যাকে বলা হচ্ছে আপনার নব্য উপনিবেশবাদ। এখন নব্য উপনিবেশবাদ জিনিসটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। নব্য উপনিবেশবাদ হচ্ছে আপনার এখনকার পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আপনার পুঁজিবাদী রাষ্ট্রগুলো হচ্ছে আপনার কাউকে জোর করে দখল করে না, কিন্তু কাউকে জোর করে দখল বেদখল কিছুই করবে না, কাউকে আক্রমণও করবে না হয়তো বা, কিন্তু সেই সব দেশে হচ্ছে আপনার এমন কিছু, মানে সেটা হতে পারে কালচারালি, সেটা হতে পারে হচ্ছে আপনার গণমাধ্যম, সেটা হতে পারে হচ্ছে আপনার প্রযুক্তি, যে কোনোভাবে হচ্ছে আপনার দেশগুলোকে হচ্ছে আপনার গ্রাস করতেছে। এই যে গ্রাস করার একটা ব্যাপার, এটাকে বলা হচ্ছে আপনার নব্য উপনিবেশবাদ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এই নব্য উপনিবেশবাদ বিকাশে সব থেকে বেশি হেল্প করছে যে সংস্থাগুলো, যেগুলো হচ্ছে আপনার লগ্নি পুঁজি সম্প্রসারণে কাজ করে। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার IMF, WTO, ওয়ার্ল্ড ব্যাংক। বুঝতেই পারছেন, এই সংস্থাগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনার পৃথিবীকে গ্রাস করার একটা প্রতিযোগিতায় লিপ্ত, এবং এটা গ্রাস করে ফেলছে। এবং তার থেকে আরেকটা বড় অস্ত্রের নাম হচ্ছে আপনার মার্কিন ডলার। এটাও কিন্তু আপনার পৃথিবীতে এই নব্য উপনিবেশবাদ স্থাপনে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি হেল্প করছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোর মাধ্যমে পৃথিবীকে যেমন গ্রাস করছে, তার পাশাপাশি হচ্ছে আপনার বুঝতেই পারছেন নব্য উপনিবেশবাদ বিস্তারে ওদের আরও বেশি হেল্প করছে হচ্ছে আপনার ওদের ব্যবহৃত যত প্রযুক্তি আছে। যেমন একটু হিসাব করে দেখেন, আপনার ঘরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি বাদ দিয়ে আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারি না। যদিও আপনি ভাববেন যে চায়না প্রযুক্তি আমি ইউজ করতেছি, আসলে এই যে মোবাইল ফোন বলেন, ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন, আপনি যা কিছু ব্যবহার করেন সারাদিন, ইমেইল বলেন, জিমেইল বলেন, সব কিছুই কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের। সুতরাং এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের মতো করে কাউকে জোর করে যুদ্ধ করবে না, কাউকে বিনিয়োগ করবে না, কিন্তু আপনাকে এমনভাবে তাকে অভ্যস্ত করতেছে, যেই অভ্যস্তের কারণে কিন্তু আপনি ওদের পণ্যে আপনি একেবারে হয়ে যাচ্ছেন। যেমন দেখেন, আজকে ধরেন আপনার iPhone 13 Pro Max আছে, সর্বোচ্চ আইফোনের কিন্তু দেখবেন যে আগামী 1 মাসের মধ্যে হচ্ছে আপনার iPhone 13 নাকি, আচ্ছা 14 আসবে, হ্যাঁ iPhone 14 আসবে ধরেন আপনার মাসখানেকের মধ্যে। তার মানে হচ্ছে আপনি কিন্তু তারপরে আপনি পরের প্রযুক্তি কি আছে এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে। আপনাকে এই যে পুরাতন ফোন, এমনও হতে পারে যে আপনি পুরাতন ফোনটা বিক্রি করে আপনি পরবর্তী ফোনের জন্য আপনি ওয়েট করতেছেন। দেখছেন, এই যে হচ্ছে আপনার নব্য উপনিবেশবাদ, ঠিক আছে। ঠিক তেমনই করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রিয়েলিটি শোতে যখন হচ্ছে একজন সেরা প্যান্ট পরে একজন হচ্ছে আপনার ধরেন সেরা প্যান্ট পরলো, জাস্টিন বিবার একটা সেরা প্যান্ট পরছে, দেখবেন বাংলাদেশের একজন টিকটকার সেই সেরা প্যান্ট পরার জন্য কিন্তু আপনার উদ্গ্রীব হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই যে আপনাকে অভ্যস্ত করতেছে, এটি হলো মার্কিনদের কি বলতো, মার্কিনদের হচ্ছে আপনার নব্য উপনিবেশবাদ। কিন্তু আমরা যদি দেখি বর্তমান পৃথিবীতে এসবের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব জায়গায় খুব বেশি তৎপর ছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব থেকে বেশি বাধা হয়ে আসছে যে সংস্থাটি, যে দেশটি, সেটি হচ্ছে আপনার চায়না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে এক মেরুকেন্দ্রিক পৃথিবী কায়েম করতে চায়, সেখানে তার সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে চায়না, এবং সে এই চায়নাকে হচ্ছে আপনার যে কোনোভাবে মোকাবেলা করতে চায়। কেননা আমি বারবার বলছি যে এই দিকে যে ভূখণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, ইউরোপিয়ান ভূখণ্ড, যেগুলো হচ্ছে শক্তিশালী ছিল আগে থেকেই, বিভিন্ন উপনিবেশবাদ স্থাপন করছে যারা, এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব বেশি একটা মোকাবেলা করতে এখন হচ্ছে না। কেননা
এরা সবাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে নিয়ন্ত্রণ করেছে ন্যাটোর মাধ্যমে, বুঝতেই পারছেন, ন্যাটোর মাধ্যমে এদেরকে নিয়ন্ত্রণ করে। সো এরা এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে একেবারে আজ্ঞাবহ রাষ্ট্র বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইদিকে যে এনার্জি কেন্দ্রিক রাষ্ট্রগুলো আছে যেগুলো হচ্ছে আপনার ইরান বাদে আরব উপদ্বীপের রাষ্ট্রগুলো, এরা সবাই হচ্ছে আপনার মার্কিন মিত্র। সুতরাং এখানেও খুব বেশি একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা দরকার হয় না, ঠিক আছে। তার মানে এখন পৃথিবীতে তার সব থেকে বড় চ্যালেঞ্জের নাম হচ্ছে আপনার কে বলুন তো, সেটা হচ্ছে আপনার চীন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখন তার ফোকাসটা হচ্ছে আপনার চায়না কেন্দ্রিক। চায়না কেন্দ্রিক মানে হচ্ছে আপনার ওর সবচেয়ে টার্গেট হচ্ছে আপনার চায়না এবং তার আশেপাশে কারা আছে। মানচিত্রে আমরা দেখি চায়না কই, এটা হলো চায়নার মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, ওকে, এটা হলো চায়না। সো মার্কিন যুক্তরাষ্ট্রের সকল তৎপরতা এখন হচ্ছে আপনার চায়না কেন্দ্রিক। সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেই জোটগুলো করে সেই জোটগুলোর সবথেকে বড় টার্গেট থাকে যে এশিয়ান কান্ট্রিগুলোকে কিভাবে মানে তার দলে নেওয়া যায়, ঠিক আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীতে সব থেকে ভালো মিত্র কারা, যদি আপনি এই উদাহরণটা বলেন তাহলে আমি বলবো যে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো জোট করার আগেই সবার আগে যে দেশটিকে পায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে এইটা দেখেন আপনারা, বড় একটা দেশ অস্ট্রেলিয়া। এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার আকরিক পাওয়া যায়, বিশেষ করে আপনি যদি বলেন যে লোহা, হ্যাঁ, কয়লা, মানে একেবারে আকরিকে কিন্তু আপনার অস্ট্রেলিয়া হচ্ছে আপনার খুবই উল্লেখযোগ্য একটা দেশ। যে কোনো শিল্পের কাঁচামালে আকরিক বা লোহার আকরিক হোক বা কাঁচামালগুলো হোক, এর একটা বড় যোগানদাতা হচ্ছে পৃথিবীতে অস্ট্রেলিয়া। যেমন জাপানের শিল্প, চায়নার শিল্প, স্টিল শিল্প, রড শিল্প, এগুলো অনেকটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার লোহার উপরে। সো অস্ট্রেলিয়া কিন্তু আপনার সবসময় হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে একটা মিত্র দেশ। এবার একটু দেখি আমরা এশিয়া বা এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে এর মিত্র দেশ আরও কারা। আরেকটা আছে হচ্ছে আপনার নিউজিল্যান্ড, এটাও মার্কিনদের একটা মিত্র দেশ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি আসিয়ানভুক্ত যতগুলো রাষ্ট্র আছে সব মার্কিনদের মিত্র দেশ, সোজা কথা। আসিয়ানভুক্ত যতগুলো দেশ আছে এর মধ্যে শুধুমাত্র মায়ানমারকে বাদ দিয়ে দেই আমরা, মায়ানমারকে বাদ দিলে বাকি সকল রাষ্ট্রই হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলুন তো, মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার মিত্র দেশ। তার মানে হচ্ছে চায়নার অপোজিট কান্ট্রি এগুলো, ঠিক আছে। আর মিয়ানমার কোনো ভূমিকাই রাখে না, বুঝতেই পারছেন, মিয়ানমার খুব বেশি একটা পাওয়ারফুল রাষ্ট্র নয়। সো এখানেও মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে মোকাবেলা করতে হয় না, ঠিক আছে। এরপর দেখি আমরা এইদিকে যে ওশেনিয়ার যেসব ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে এরা সবাই হচ্ছে আপনার মোটামুটি মার্কিন মিত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর এদিকে আসলে হচ্ছে আপনার সাউথ কোরিয়া, জাপান, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার দ্বিতীয় ঘাঁটি যদি বলি আমরা, দেশের বাইরে তার সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে আপনার জাপানে। এবং জাপানের যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলোও মার্কিনদের ঘাঁটি, যেমন ওয়াকিনাওয়া, ঠিক আছে, ওয়াকিনাওয়া, তারপরে হচ্ছে আপনার এদিকে আছে ইয়াকুসুকু, এগুলো সবগুলোই হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যেগুলো হচ্ছে জাপানের দ্বীপপুঞ্জ, এগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে। এইদিকে হচ্ছে আপনার ম্যারিয়ানা টানা যেগুলো আছে, তারপরে এইদিকে গুয়াম তো তার নিজের ঘাঁটি আছেই। সো মার্কিন যুক্তরাষ্ট্রের এর পরেও, এত ঘাঁটি থাকার পরেও পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কী পরিমাণ ঘাঁটি আছে এটা স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের বললেও হঠাৎ করে না দেখে বলতে পারবে না। আপনি চিন্তা করেন যে এত পরিমাণ ঘাঁটি আছে, এবং তার সব থেকে বেশি ঘাঁটি হচ্ছে আপনার জাপানে তার দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ ভূখণ্ডের বাইরে তার সব থেকে বেশি সামরিক বাহিনী হচ্ছে আপনার জাপানে, ওকে। এর পরেও মার্কিন যুক্তরাষ্ট্র তার চারপাশে এত মিত্র দেশ থাকার পরেও দেখেন, এশিয়ায় হচ্ছে আপনার এশিয়ায় যদি বলি তাহলে এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হচ্ছে দুইটা, মনে রাখবেন। এশিয়ায় বললে হচ্ছে আপনার কে বলুন তো, ইন্ডিয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন মিত্র দেশ যেটাকে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখে এশিয়া দেখে। আপনি চিন্তা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়া দেখে হচ্ছে আপনার ভারতের চোখে, ভুল বললাম, এশিয়া দেখে হচ্ছে আপনার ভারতের চোখে। এর অর্থ হচ্ছে এশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ভারত কি মনে করে, ভারতের দৃষ্টিকোণ থেকে দেখে, অর্থাৎ ভারতের ভালো মানে মার্কিনদের ভালো, এইটা মনে করে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য দেখে ইসরায়েলের চোখে, অর্থাৎ ইসরায়েল যদি কোনো কিছু ভালো মনে করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে ভালো মনে করবে। এটা মানে হচ্ছে ওদের একটা দিক আর কি। এর পরেও হচ্ছে আপনার চায়নাকে মোকাবেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জোট আছে, ঠিক আছে। এখন নট অনলি চায়না বাট অলসো ইরান, বুঝতেই পারছেন মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় কাটার নাম হচ্ছে আপনার ইরান। সুতরাং ইরানকে মোকাবেলার জন্য মার্কিনদের জোট আছে। তাহলে আমরা এখন একটা আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রের
কি কি জোট আছে যেগুলো হচ্ছে আপনার চায়না বিরোধী অথবা ইরান বিরোধী হিসেবে হচ্ছে আপনার কাজ করে। দেখেন তার মানে এখানে রাশিয়া বিরোধী জোট কিন্তু আমরা খুব বেশি একটা দেখতে পাচ্ছি না, যদিও রাশিয়া বিরোধী জোট আছে। যদি বলি আমরা ন্যাটো, হ্যাঁ ন্যাটো একটা রাশিয়া বিরোধী জোট হতে পারে, কেননা ইউরোপে ওদের সবাই মিত্র, শুধুমাত্র রাশিয়া হচ্ছে ওদের বিরুদ্ধে। তাহলে আমরা এখন দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের চীন বিরোধী যে আপনার তৎপরতা আছে সেগুলো কি কি। তার মধ্যে তাহলে আমরা 1 নম্বর লিখতে পারি হচ্ছে আপনার সাম্প্রতিক একটা জোট, যেটা হচ্ছে আপনার IPEF। একটু দেখি আমরা IPEF, আমরা বাংলা লিখতে পারি IPEF। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জোট, যার পূর্ণরূপ হলো ইন্দো প্যাসিফিক আচ্ছা, ইন্দো প্যাসিফিক অঞ্চলটা আপনারা বোঝেন কিনা? প্যাসিফিক মানে হলো প্রশান্ত মহাসাগর। আচ্ছা, ইন্দো প্যাসিফিক বলতে ওরা বোঝায় হচ্ছে প্রশান্ত মহাসাগরের যে এশিয়া অংশের তীরটা আছে, আমেরিকা অংশ না কিন্তু, ওকে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের যে আপনার এশিয়া অংশ আছে, এশিয়া অংশ বলতে একেবারে উত্তর দিকে যদি আমরা জাপান চায়না বলি আর মানে রাশিয়া বলি আর কি, আর দক্ষিণ দিকে যেখানে হচ্ছে আপনার নিউজিল্যান্ড আছে, এটাকে ওরা একই সাথে হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলে। ঠিক আছে, ইন্দো প্যাসিফিক অঞ্চল বলে। এবং এটাকে ওরা হলো যেমন হচ্ছে আপনার দক্ষিণ দিকে যে অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়াকে আসলে ইন্দো প্যাসিফিক বা এশীয় প্রশান্ত মহাসাগর অঞ্চল নাও বললেও ওরা হচ্ছে আপনার একত্রিতভাবে হচ্ছে আপনার এই সমগ্র অঞ্চলটাকে হচ্ছে আপনার ইন্দো প্যাসিফিক অঞ্চল বলে। অর্থাৎ আমি যদি বলি আপনাদেরকে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ঠিক আছে, দক্ষিণ পূর্ব এশিয়া মনে রাখবেন, এবং অস্ট্রেলিয়া প্লাস হচ্ছে আপনার নিউজিল্যান্ড, এরা এই পুরো অঞ্চলটাকে বলে হচ্ছে আপনার ইন্দো প্যাসিফিক অঞ্চল। ঠিক আছে, এখন ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক যাকে ওরা সংক্ষেপে বলে হচ্ছে IPEF, যার উদ্যোক্তা হলো জো বাইডেন মানে হচ্ছে ইউএস প্রেসিডেন্ট। সবাই আমরা জানি যে জো বাইডেন হচ্ছে ইউএস প্রেসিডেন্ট, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার IPEC, এর সদস্য দেশ হচ্ছে আপনার 13টি সদস্য দেশ, 13টি মনে রাখবেন, 13টি। এবং এই দেশগুলো হচ্ছে আপনার মূলত কারা? আচ্ছা, এটা হচ্ছে আপনার এশিয়ার 10টা দেশ। তার মানে বুঝতেই পারছেন চীনের আশপাশের এশিয়ার 10টি দেশ প্লাস। আচ্ছা, বলেন দাদা বাকি 3টা কে হতে পারে? বাকি 3টা মনে রাখা একেবারে সোজা। মনে রাখবেন যে কোনো জোটে মার্কিন তো নিজে থাকবেই, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের জোট। আচ্ছা, তাহলে বাকি 3টা কে? বাকি 3টা হলো ইউএসএ নিজে, আর বললাম তো যে কোনো জোটে মানে অস্ট্রেলিয়া থাকবেই। ঠিক আছে, অস্ট্রেলিয়া মনে করেন যে মার্কিনদের সাথে থাকবেই। ঠিক আছে, অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড। দেখছেন, এগুলো হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের এই IPEF এর জোট। এবং এটার উদ্দেশ্য কি? আসলে এটার উদ্দেশ্য হচ্ছে আপনার চীন বিরোধী, সত্য কথা এটা হচ্ছে আপনার চীন বিরোধী জোট, যেটি বলছে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক, বাট এটার আসল উদ্দেশ্য হচ্ছে আপনার চীন বিরোধী তৎপরতা। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার একটু আমরা দেখি তাহলে পরবর্তী জোটের নাম হচ্ছে কি I2U2। আচ্ছা, পরবর্তী জোট নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আপনার I2U2। দুইটা আই মানে দেশ, আর দুইটা হচ্ছে ইউ দিয়া অক্ষরের দেশ। সো I2 আমরা একটু ব্যাখ্যা করি I2U2 কি। আচ্ছা, I2-তে হচ্ছে আপনার, আমরা একটু প্রথমে I2 দেখি। I2 সমান সমান আইতে হলো ইন্ডিয়া, আইতে হলো ইসরায়েল, ঠিক আছে, U2। আচ্ছা, U2-তে কি হয়? U2-তে হচ্ছে বুঝতেই পারছেন ইউএসএ নিজে, ইউতে হচ্ছে আপনার প্রথম ইউতে হচ্ছে USA, ঠিক আছে, আর পরবর্তী ইউতে হচ্ছে আপনার
ইউ সমান সমান ইউ এ ই। তার মানে এখানে সদস্য দেশ কয়টা? সদস্য দেশ হলো 4টি। ঠিক আছে, সেই 4টি কি কি দেখেন যে ইন্ডিয়া, আইতে ইন্ডিয়া 2, দুইটা 2, পরবর্তী আইতে হচ্ছে ইসরায়েল U2, ইউটিতে হচ্ছে আপনার ইউএসএ, আর আরেকটা ইউতে হচ্ছে আপনার ইউএই। ইউএই মানে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত। জানেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে ঘনিষ্ঠতম যদি মিত্র বলি আমরা, তাহলে বলতে হবে 1 নম্বরে ইসরায়েল, ঠিক আছে, 2 নম্বরে এই মুহূর্তে কাতার, 3 নম্বরে হচ্ছে আপনার ইউএই, 4 নম্বরে বলতে হবে হচ্ছে আপনার সৌদি আরবকে। এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ঘনিষ্ঠ মিত্র মধ্যপ্রাচ্যে এরা। সো এখানে হচ্ছে ইউএই আছে, ঠিক আছে, I2 U2, ঠিক আছে। এখন দেখেন যে এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে আপনার মার্কিন মিত্র পুনরুজ্জীবিত করা, অর্থাৎ এখানে মেম্বার হয়তো আরো বাড়তে পারে ভবিষ্যতে। উদ্দেশ্য হচ্ছে আপনার মার্কিন মিত্র দেশগুলোর পুনরুজ্জীবিত করা, মানে পুনর্জাগরণ টাইপের আর কি। অর্থাৎ এদের যে আপনার মিত্র দেশগুলো আছে, এদের একটা যৌথ বুঝাচ্ছে যে আমরা এখনো ঠিক আছি, মিত্র আছি, ঠিক আছে। দেখেন এটাও হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের জোট। আচ্ছা, এবার একটু আমরা মধ্যপ্রাচ্যের আরেকটা জোটের নাম আমরা আলোচনা করব, যদিও সেটা চীন বিরোধী জোট না, সেটা হচ্ছে আপনার মূলত ইরান বিরোধী একটা জোট। ইরান, যেহেতু আমরা মধ্যপ্রাচ্যে আছি, ইরান বিরোধী একটা জোট আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেইটার নাম কি আপনারা বলেন তো? সেটা হলো IMSC। আচ্ছা, এবার একটু আমরা আসি, তাহলে আরো আছে কিন্তু আমি মার্কিনদের ইয়াতে আরো পরে যাব। এবার একটু আসি আমরা IMSC। মনে রাখবেন যে ইরান বিরোধী জোট, ঠিক আছে, ইরান বিরোধী জোট, অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী একটি মার্কিন জোট আছে, তার নাম হলো IMSC। তাহলে IMSC হচ্ছে মূলত, আচ্ছা এটার পূর্ণরূপটা কি? পূর্ণরূপটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কনস্ট্রাক্ট। ইন্টারন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কনস্ট্রাক্ট, ঠিক আছে। আচ্ছা, IMSC যার পূর্ণরূপটা হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কনস্ট্রাক্ট, যার সদস্য দেশ হচ্ছে আপনার 6টি। এখন যদি বলেন তারা কারা, বুঝতেই পারছেন, যেহেতু মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা জোট, সেখানে অবশ্যই যেহেতু এটা মার্কিনদের ইরান বিরোধী জোট, তার মানে এখানে ইউএসএ থাকবেই, ইউএসএ, ঠিক আছে, সৌদি আরব, কেননা ইরান সৌদি হচ্ছে আপনার দ্বৈরথ, তাই না, সৌদি আরব। আচ্ছা, ইউএসএ, সৌদি আরব, তারপরে হচ্ছে আপনার ইউএই, তারপরে হলো বাহরাইন, ঠিক আছে, বাহরাইন 1 2 3 4, ঠিক আছে, বাহরাইন, তারপরে হচ্ছে আপনার 1 2 3 4, আচ্ছা বাহরাইন, তারপর হচ্ছে ইউএই, আর একটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। এগুলো হচ্ছে আপনার এদের জোট, ঠিক আছে। আবারও বলি যে ইউএসএ নাকি এটা কি ইউএই আছে নাকি ইউকে? আচ্ছা ইউএই আছে, হ্যাঁ, ইউকে, বাহরাইন, সৌদি, অস্ট্রেলিয়া, ইউএসএ, এখানে কয়টা হলো? 1 2 3 4, ও ইউএই আমরা দুবার লিখছি, সরি, ইউকে হবে, ইউকে, ইউএসএ, ইউকে, ঠিক আছে। আচ্ছা, ইউএসএ, ইউকে, সৌদি আরব, ইউএই, বাহরাইন এবং অস্ট্রেলিয়া, এই 6টা দেশের জোট হচ্ছে আপনার এটা বলা হয়ে থাকে। মানে এটার আপনারা দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা উপরে একটা কথা বলবে, বাট ভিতরে এদের আরেকটা কথা থাকবেই। সেটা হচ্ছে আপনার এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে
উদ্দেশ্য হচ্ছে আপনার পারস্য উপসাগরে নৌ চলাচল এর সুরক্ষা। মানে হলো বুঝতেই পারছেন, পারস্য উপসাগর যেখানে হচ্ছে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হচ্ছে আপনার ইরানের হাতে। তো যেহেতু ইরানের হাতে নিয়ন্ত্রণ, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো হচ্ছে এক ধরনের সিকিউরিটি মানে হচ্ছে আপনার ইয়াতে ভুগে, যেই কারণে হচ্ছে আপনার এখানকার নিরাপত্তার জন্য হচ্ছে আপনার এই জোটটা করছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার যদি আমরা বলি যে মূলত এটা হচ্ছে ইরান বিরোধী জোট, ঠিক আছে। অর্থাৎ ইরানকে এরা সবাই ভয় পায় কম বেশি, এই কারণেই হচ্ছে আপনার ইরান বিরোধী জোট হচ্ছে আপনার এই আইএমএসসি, ঠিক আছে। আইএমএসসি হচ্ছে আপনার একটা ইরান বিরোধী জোট, যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। আচ্ছা, আমরা যারা কতজন আছি আমরা এই মুহূর্তে? ও ইউএই দুবার হয়েছে, হ্যাঁ ইউএই দুবার হয়েছে, ঠিক হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখেন এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী জোট আমরা দেখলাম। এবার আমরা দেখব মার্কিনদের আরও কিছু জোট আছে যেগুলো হচ্ছে আপনার এই ধরনের তৎপরতা চালিয়ে থাকে। আচ্ছা, যেমন হচ্ছে আপনার কোয়াড সম্পর্কে আমরা যে সবাই জানি। কোয়াড কি? আচ্ছা, কোয়াডের মূল উদ্দেশ্য কি? কোয়াড, ঠিক আছে। কোয়াডের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার চীনের বিস্তার রোধ। বুঝতেই পারছেন, চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি ভয় পায়। বিশেষ করে চীনের যে আপনার BRI প্রকল্প আছে, এটাকে মার্কিনরা তাদের বিরুদ্ধে একটি প্রকল্প হিসেবে তারা দেখে। যে কারণে দেখবেন যে আপনার BRI প্রকল্প যে চায়নার, এটা কিন্তু আপনার তৎপরতা বেশি হচ্ছে আপনার এশিয়া এবং আফ্রিকা অঞ্চলে। ইউরোপে কিন্তু আপনার BRI খুব বেশি একটা সুবিধা করতে পারে নাই, এবং এর একটা বড় কারণ কিন্তু আপনার সেখানে সবাই হচ্ছে আপনার মার্কিন মিত্র, এটা একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, এই কোয়াড হচ্ছে আপনার প্রথম দিকে একটি সিকিউরিটি ডায়লগ হিসেবে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রথম দিকে হচ্ছে আপনার 2007 সালে প্রতিষ্ঠিত হয়। যদিও তখন এটার খুব বেশি একটা আলোচনায় আসেনি, কিন্তু সাম্প্রতিক সময় যখন হচ্ছে আপনার ভ্যাকসিন নিয়ে কথা উঠলো, তখন হচ্ছে আপনারা এই ভ্যাকসিনের কারণে কিন্তু আপনার কোয়াড বিষয়টি হচ্ছে আপনার নতুন করে হচ্ছে আপনার কি বলতো নতুন করে হচ্ছে আপনার আলোচনায় আসে, ঠিক আছে। এখন এই কোয়াডের মেম্বার কারা? আচ্ছা, মেম্বার হচ্ছে 4টা মাত্র, কিন্তু ইম্পর্টেন্ট। সদস্য দেশ হচ্ছে আপনার মাত্র 4টা। সেই 4টা হচ্ছে কে? USA, ভারত, ঠিক আছে, অস্ট্রেলিয়া ও জাপান। এই 4টা দেশের জোট হচ্ছে আপনার কোয়াড, ঠিক আছে। এখন এই কোয়াডের বিকল্প হিসেবে চায়নার একটি পাল্টা জোট আছে, ঠিক আছে। এর বিপরীতে হচ্ছে চীনের পাল্টা জোটের নাম কি বলুন তো? পাল্টা জোটের নাম হচ্ছে আপনার হিমালয়ান কোয়াড। মানে হলো দেখেন, চীন যদিও এটা ওইভাবে ঘোষণা আসেনি, বাট এটার পাল্টাপাল্টি একটি জোট গঠন করতে চাইছে আপনার চায়না। তার নাম দেবে হচ্ছে আপনার হিমালয়ান কোয়াড, যেখানে যুক্ত থাকবে হচ্ছে হিমালয়ের পার্শ্ববর্তী দেশগুলো, যেমন হচ্ছে আপনার চীন, আফগানিস্তান, পাকিস্তান, এদেরকে নিয়ে হচ্ছে আপনার এই জোটটা করবে। এর পাশে আরও দেশ থাকবে হয়তো, এই ধরনের জোট করবে বলে হচ্ছে আপনার সম্ভবত বেলারুশের দূতাবাস হচ্ছে আপনার এই ধরনের দেয়, ঠিক আছে। এটা হলো আপনার হিমালয়ান কোয়াড এবং কোয়াড, ঠিক আছে। এবার এটা আসি আমরা পরবর্তী জোটে। আচ্ছা, I2U2 গেল, কোয়াড গেল, IPAC, ঠিক আছে। IPAC, আচ্ছা, এরপরে হচ্ছে IPAC। এর পূর্ণরূপটা হলো ইন্টার
আচ্ছা ইন্টার পার্লামেন্টারি, ইন্টার পার্লামেন্টারি, এতে হলো অ্যালায়েন্স মানে জোট, অ্যালায়েন্স অন চায়না, এটা একটা চীন বিরোধী জোট, ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না, ঠিক আছে। এটা গঠিত হয় হচ্ছে আপনার 5 জুন 2010 সালে, গঠন 5 জুন 2005, ঠিক আছে। 5 জুন 2005 সালে হচ্ছে, ভুল বললাম 2020, আচ্ছা 5 জুন 2020 সালে হচ্ছে আপনার এটি গঠিত হয়, ঠিক আছে। আইপিএসি এটাও একটা চীন বিরোধী তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্রের, ঠিক আছে। আচ্ছা এখন এর মেম্বার কারা? আচ্ছা এর মেম্বার হচ্ছে আপনার 8টি দেশ, 8টি দেশ হচ্ছে আপনার এর সদস্য। তার মধ্যে কারা কারা? অবশ্যই ইউএসএ সহ তার যে আপনার মিত্র দেশগুলো আছে, যেমন হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, জাপান, ইউকে, জাপান, অস্ট্রেলিয়া, ঠিক আছে। দেখবেন অস্ট্রেলিয়া মোটামুটি হচ্ছে আপনার কমন থাকবে, ঠিক আছে। জাপান, সুইডেন, নরওয়ে, ঠিক আছে। আচ্ছা সুইডেন, নরওয়ে, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6, আচ্ছা কে কে আসলে? 8টি দেশ, তাই না? আচ্ছা নরওয়ে, জাপান, ইউএসএ, ইউকে, জাপান, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, কে কে আছে? কানাডা, না? কানাডা, আরেকটা কে জানো? ও কানাডা এবং জার্মানি, আরেকটা হলো জার্মানি। এগুলো হচ্ছে আপনার এই আইপিএসি এর মেম্বার, ঠিক আছে। দেখেন যদিও জার্মানি, জাপান একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী দেশ ছিল, সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়ারের আগে, বাট এখন কিন্তু এদের সম্পূর্ণ হচ্ছে আপনার মিত্র দেশ, সুতরাং এদেরকে মার্কিনরা সবসময় পাশে পাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা এবার একটু আসি আমরা আউকুস। আউকুস একটা জোট, যদিও এটা একটা, এদের ইনার মিনিংটা থাকবে একটু ভিন্ন। সবসময় এরা বলবে এটা একটা বাণিজ্যিক জোট, এটা একটা অর্থনৈতিক জোট, এটা একটা ভ্যাকসিন প্রাপ্তির জোট, কিন্তু প্রকৃতপক্ষে আসছে আপনার বেশিরভাগই হচ্ছে আপনার চীনকে টার্গেট রেখে হচ্ছে এরা আপনার তৈরি করে, যেমন হচ্ছে আউকুস। আচ্ছা আউকুস জোটের ইয়াটা কি? AUKUS, আউকুস। আচ্ছা এটা হচ্ছে আপনার দেশের অধ্যক্ষর দিয়ে। এর সদস্য দেশ কয়টা? সদস্য দেশ 3টি, সেই 3টা হলো কি? এতে হলো অস্ট্রেলিয়া, ইউকেতে হলো ইউকে মানে বা ইউনাইটেড কিংডম, ঠিক আছে। আর ইউএসএ মানে হচ্ছে আপনার ইউএসএ, ইউএস দিয়ে বোঝানো হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র, ওকে। এই 3টা হলো এর মেম্বার। আচ্ছা এটা হলো অস্ট্রেলিয়া, ইউকে এবং যুক্তরাষ্ট্র, এরা হলো আপনার এই আউকুসের মেম্বার, ঠিক আছে। এখন এটা হলো আপনার, যদিও এরা বলছে হচ্ছে আপনার সহযোগিতাপূর্ণ জোট, যদিও এটা এই ধরনের বলে, বাট সত্যি কথা হচ্ছে এটা হচ্ছে চীন বিরোধী একটি সামরিক জোট বলতে পারি। এটা হলো মূলত চীন বিরোধী সামরিক জোট। দেখেন এত কিছু করার পরেও কিন্তু আপনার চীনকে রুখে দিতে পারতেছে না। এত অবরোধ দিয়ে চীনকে বা রাশিয়াকে খুব বেশি একটা ফলাফল বয়ে আনতেছে না বর্তমানে, সেটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাই। আচ্ছা এখন লাস্ট যে জোটটা আছে সেটা হচ্ছে আপনার পিবিপি। আজকে যদিও আপনারা আমার মানচিত্র করে অভ্যস্ত, ঠিক আছে, বাট আমরা আজকে মানচিত্র আঁকার মতো সময় পাইনি, একটু বাইরে ছিলাম, তো এই কারণে আজকে আমাদের মানচিত্রটা আমরা দেখাতে পারি নাই। আচ্ছা পিবিপি, ঠিক আছে, এটাও কিন্তু আপনার চীন বিরোধী একটি জোটের নাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক। প্যাসিফিক মানে কি বলতো? পার্টনার্স, PARTNERS,
পার্টনার্স, আচ্ছা পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক। প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর। পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক, এটা হচ্ছে আপনার PBP, ঠিক আছে। প্যাসিফিক মানে হলো আপনার প্রশান্ত মহাসাগর। এখন এটা কোন ধরনের জোট? এটা হলো চীন বিরোধী প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জোট। দেখেন এটাও হচ্ছে আপনার চীন বিরোধী জোট। এখন এইখানে হচ্ছে আপনার কারা মেম্বার, সেটা হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরীয় 5টি দেশ। মনে রাখবেন যে প্রশান্ত মহাসাগরীয় 5টি দেশ হচ্ছে আপনার এর মেম্বার। এখন প্রশান্ত মহাসাগরের 5টা দেশ কারা? বুঝতেই পারছেন, সেখানে যারা প্রশান্ত মহাসাগরের 2 তীরবর্তী যারা হচ্ছে আপনার দেশগুলো আছে মার্কিন মিত্র। যেমন আমরা 1 নম্বরে অবশ্যই USA থাকবেই, USA, অস্ট্রেলিয়া কমন, বুঝতে পারছেন, USA, অস্ট্রেলিয়া। তাহলে প্রশান্ত মহাসাগরের যে বাকি দেশগুলো আছে তার মধ্যে কাদের নাম আমরা বলতে পারি? জাপান, তারপর হচ্ছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া থাকে, নিউজিল্যান্ড পাশে আছেই, নিউজিল্যান্ড, ঠিক আছে। আচ্ছা USA, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, আর একটা দেশের নাম একটু ভিন্ন হবে, যদিও এই দিকে অবস্থিত নয়, তবে সেটা হচ্ছে আপনার UK। দেশের নাম হচ্ছে কি? যুক্তরাজ্য, অথবা বলতে পারি UK। এখন আপনি ভাবেন এরা কেন আসলো? যুক্তরাজ্য তো আপনার আটলান্টিক মহাসাগরের দেশ, কিন্তু দেখেন যে প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপ আছে, অথবা ওদের কিন্তু একাধিক হচ্ছে আপনার আছে, যেটাকে বলা হয় কমনওয়েলথ রাষ্ট্র আছে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরে। ইভেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা দুটেই কিন্তু আপনার ওদের কমনওয়েলথ রাষ্ট্র। কাদের বলুন তো? UK-র। সুতরাং ওই অঞ্চলে কোনো দেশ যদি আক্রান্ত হয় সেখানে কিন্তু UK-র একটা দায়িত্ব এসে পড়বে, খুবই স্বাভাবিক। যেমন ওশেনিয়ান প্রায় সবগুলো কান্ট্রি হচ্ছে আপনার কম বেশি যুক্তরাজ্যের উপনিবেশ। সো বুঝতেই পারছেন, এই কারণে কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এমনিতেই চলে আসে, বুঝতে কিনা আমরা। এগুলো ছিল হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে হচ্ছে আপনার চীন বিরোধী তৎপরতার অংশ, বুঝতেই পারছেন। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে এবং চীনের যে অগ্রযাত্রা তাকে হচ্ছে আপনার ঠেকিয়ে দেওয়ার জন্য এই ধরনের জোটগুলো করে থাকে বা করছে। সুতরাং বুঝতেই পারছেন এগুলো ছিল হচ্ছে আপনার চীন বিরোধী জোট। আচ্ছা, আপনারা যারা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি নিতে চান, যারা হচ্ছে কোনো পেইড ব্যাচে ভর্তি হতে চান, যদি আপনারা বাংলাদেশ হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, প্রিলি এবং লিখিত উভয়ের জন্য হচ্ছে আমার ব্যাচ আছে। আপনারা চাইলে এই ব্যাচগুলো ভর্তি হতে পারেন, যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র আন্তর্জাতিকের ক্লাসগুলো আমাদের কয়েকটা ক্লাস হয়েছে, আর বেশিরভাগ সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের এখনও হয় নাই। বাংলাদেশ কেবল শুরু হলো, তার মানে আপনারা এখন থেকে শুরু করলে আপনারা যারা চান তারা হচ্ছে ভর্তি হতে পারেন। আমাদের প্রিলিমিনারি ব্যাচটি মাত্র 1000 টাকা, লিখিত ব্যাচটি মাত্র 500 টাকা এই মুহূর্তে, আফটার 75% ডিসকাউন্ট। ওকে, মানে অল্প কিছু ক্লাস হয়েছে, এটা আপনার রেকর্ড দেখে নিতে হবে। তো চাইলে আপনারা ভর্তি হতে পারেন। আর আমাদের সকল ক্লাস কেমন হয়, এই গ্রুপে একাধিক ক্লাস আছে, আপনারা ক্লাসগুলো দেখতে পারেন, ঠিক আছে। আর একটা কথা বলি, আমাদের যে আন্তর্জাতিক বিষয়াবলীর বইটা এই মুহূর্তে দেশের প্রায় বেশিরভাগ লাইব্রেরিতে পৌঁছে গেছে। আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। এটা আমাদের এই 40তম BCS একাধিক ক্যাডার হচ্ছে আপনার এখানে কাজ করছেন। আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো হচ্ছে আপনার মিটিং করছি আমরা একসাথে ক্যাডারদের সাথে, এবং এইগুলোর মাধ্যমে আমরা এই বইটা হচ্ছে সাজাইছি অনেক ছোট করে। মানে হচ্ছে হয়তো বা বইটা অনেক মোটা হতে পারতো, কিন্তু আমরা বইটা অনেক কাজ করে সেখান থেকে ছোট করে করে হচ্ছে বইটাকে এই পর্যায়ে নিয়ে আসছি। অর্থাৎ মাত্র 304 পৃষ্ঠার একটা বই, যেখানে 4 পৃষ্ঠা হচ্ছে আপনার সূচিপত্র বা এইগুলো দেওয়া, আর 300 পৃষ্ঠা হচ্ছে আপনার লেখা। তার মানে 300 পৃষ্ঠায় আন্তর্জাতিক বিষয়গুলো এখানে এনাফ। এটা লাইকে সাজেশন, আমরা বলতে পারেন যে এটাকে সাজেশন ভিত্তিক বই, এবং এই বইটার মতো করে উপস্থাপন করা আন্তর্জাতিক লিখিত বই এই মুহূর্তে বাজারে একটিও নেই। আমি এটা চ্যালেঞ্জ করলাম, এবং এটা আপনারা যারা নিতে চান তারা আপনারা একটু দেখে নেবেন। আমি তারপরেও বলি যে আপনার ভালো লাগুক বা মন্দ লাগুক, এই বিষয়টা আপনি একটু বাজারে যে বইটা, আপনার অনুরোধ থাকবে যে আপনারা একবার দেখে তারপরে হচ্ছে বইটায়, যদি আপনার মনে হয় যে না আপনার জন্য দরকার, আপনার ভাষা ঠিক আছে,
এই বইয়ের ভাষার সাথে আপনার লেখার ভাষা যায়, তাহলে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আপনার এই বইয়ে যারা কাজ করছে, সেই কাজ যারা করছেন তারা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষায় 40তম বিসিএস যারা হচ্ছে আপনার মানে আমি মনে হয় ক্যাডারের বাইরে, আর বেশিরভাগ হচ্ছে আপনার সবাই হচ্ছে ক্যাডার, এবং তারা সবাই হচ্ছে আপনার পঞ্চম থেকে শুরু করে হচ্ছে আপনার 50-এর মধ্যে হচ্ছে অবস্থান করা। সো অনেকে এখানে কাজ করছেন। তারপরে হচ্ছে আমাদের আন্তর্জাতিক যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, আন্তর্জাতিক বিষয়ে বলি, হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনস, তাদের অনেকে হচ্ছে এই বইয়ে কাজ করছেন। সুতরাং অনেকের একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে আপনার এই বইটা। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার এইখানে যারা কাজ করছেন এদের প্রত্যেকের যে নোট আছে, এই নোট খাতারও একটা সম্মিলিত প্রয়াস বলতে পারেন এই বইটা। কেননা ওদের যে নোট খাতা আছে সেটাকেই আমরা একটু ভালো করে বইয়ের মতো করে হচ্ছে আপনার উপস্থাপন করছি, যেখানে আমি নিজেও একটা বড় অংশ হচ্ছে আপনার লিখছি, যেটা আপনারা জানেন যে আমার আগে একটা বই ছিল, সেই বই থেকে কিছু তথ্য নিছি, বাট সেখানে হচ্ছে একদম পুরোপুরি আপডেট করে এবং আরও ক্যাডারদের সাথে হচ্ছে আমরা মিশে আমরা এই বইটা সংগ্রহ করছি। মাত্র 300 টাকার একটা বই আপনারা সংগ্রহ করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারেও সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা তার জন্য হচ্ছে 320 টাকা নিয়ে থাকি। মোট 320 টাকা হলে আপনি বইটা সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, বইটা কোথায় পাওয়া যায় সেটা একটু বলি। রাজশাহীতে যারা আছেন তারা পাবেন রাজশাহী বই বিচিত্রা, ঠিক আছে? চট্টগ্রামে পাবেন হচ্ছে আপনার বুকল্যান্ডে, দোলনচাপায় পাবেন, খুলনায় পাবেন হচ্ছে আপনার গ্র্যাজুয়েটে, আরেকটা লাইব্রেরির নাম এই মুহূর্তে মনে নেই, আফিয়া বুক, হ্যাঁ আফিয়াতে পাবেন। যশোরে পাবেন হচ্ছে আপনার কি যেন একটা আছে, রয়্যাল নাকি এরকম একটা, মা বুকস, এটাই পাবেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে মমতা লাইব্রেরি যশোরে। আচ্ছা, রংপুরে হচ্ছে আপনার পাবেন হচ্ছে লালবাগে, গাইবান্ধায় পাবেন হচ্ছে, সিরাজগঞ্জে পাবেন হচ্ছে আপনার মনির লাইব্রেরিতে, তারপরে হচ্ছে আপনার টাঙ্গাইলে পাবেন হচ্ছে আপনার ছাত্রবন্ধু লাইব্রেরিতে, নারায়ণগঞ্জে পাবেন হচ্ছে আপনার মমতা লাইব্রেরিতে, তারপরে হচ্ছে আপনার ইয়াতে দিনাজপুরে পাবেন হচ্ছে আপনার গ্রিন লাইব্রেরিতে, ঠিক আছে? আচ্ছা, এর বাইরেও যদি লাইব্রেরির নাম জানতে চান আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন, আমরা জানিয়ে দেবো যে ওইখানে পাওয়া যাবে কি না। তো আপনার বইটা সংগ্রহ করতে পারেন। আর কুরিয়ারে চাইলে আপনার রকমারি.com-এ পাবেন। যদি কেউ চান যে আপনি পিডিএফ পড়বেন, তাহলে পিডিএফের জন্য হচ্ছে আপনার বইটই অ্যাপে ওইটা পাওয়া যায়, ওখান থেকে আপনার পিডিএফ পড়তে পারবেন মাত্র 140 টাকায়, ঠিক আছে? অর্ধেক দামে আর কি, অর্থাৎ বইয়ের অর্ধেক দাম হচ্ছে আপনার পিডিএফে, আপনার পিডিএফে পড়তে পারেন। আর যদি কেউ এর বাইরেও ইয়ে করতে চান তাহলে আপনার নীলক্ষেতে মামুন বুক হাউস আছে, আলম বুকস আছে এবং হচ্ছে সোহেল লাইব্রেরি আছে। এরা হচ্ছে আপনার কুরিয়ারে বইটা বাইরে পাঠায়, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিকের ছাপার যে বইগুলো প্রায় শেষের পথে, আমরা কয়েকদিনের মধ্যে হচ্ছে আপনার দ্বিতীয় ছাপা বা দ্বিতীয় এডিশনে যাব, হয়তোবা আগামী মাসের প্রথম দিকে। তো দ্বিতীয় ছাপায় যাব, মানে হচ্ছে এডিশন হবে না এটা, তার মানে হচ্ছে আপনার, কারণ এই বইয়ে অনেকে বলে থাকে যে আপনার বানানগত ভুল। আচ্ছা, এই বইয়ে বানানগত ভুল আমার যে কোনো বইয়ের থেকে অতীতের সব থেকে কম, তাহলে এখানে মনে হয় বানান খুব বেশি একটা প্রভাব ফেলবে না। আর বইয়ের তেমন কোনো ভুল নাই, যেহেতু তেমন কোনো ভুল নেই সেহেতু আমরা এটা এই মুহূর্তে আর ইয়ে করতেছি না, আমরা এটাকে শুধুমাত্র রিপ্রিন্ট দেবো। বাট সো আপনারা কেউ চাইলেই এখন সংগ্রহ করতে পারেন, খুব বেশি ভুল নাই, আপনারা দেখতে পারেন। আর এই বইয়ের রিভিউ যারা এখন পর্যন্ত নিছেন তারা অনেক ভালো দিয়েছেন, আপনারা একটু দেখতে পারেন যে বইয়ের রিভিউটা কেমন, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে আপনার এই বইয়ের যে অনুবাদ, ঠিক আছে, অনুবাদটা একটু বলি আপনাদের। বেশিরভাগ হচ্ছে আপনার ইংরেজি রেফারেন্স বই থেকে অথবা ইংরেজি রেফারেন্স থেকে আমাদের হচ্ছে অনুবাদ করা, কিন্তু আপনাদের সব থেকে বড় সমস্যা হয় যে বাজারের যে বইগুলো আছে এরা হুবহু আক্ষরিক অনুবাদ করছে, কিন্তু আমরা ভাবগত অনুবাদ করছি। সো ভাষাগত যে প্রাঞ্জলতা এটা আপনি বইয়ে পাবেন, মানে আক্ষরিক অনুবাদ না করে আমরা একটা ভাবগত অনুবাদ করছি, যে কারণে আপনাকে পড়তেও বেশ হেল্প হবে, আপনাকে মনে হবে না যে এটা একটা অনুবাদ, ঠিক আছে? তো আমি বলবো যে আপনারা বইটা সংগ্রহ করেন। আর আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।